This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Co-powered by Anmol. যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। এই বিচার চাইলে না মাঝে মধ্যে অনেকগুলো নতুন নতুন ছবি চোখের সামনে ভেসে ওঠে। জানেন তো যে ছবিগুলো আমাদের অনেক কিছু বুঝতে সাহায্য করে। আমরা শিখছি, প্রত্যেক দিন শিখছি, প্রত্যেক মুহূর্তে শিখছি। কালকেও শিখলাম কোনো অন্ধকার আলোর চেয়েও উজ্জ্বল। জানেন তো কাল রাতে যখন এই ঝুপঝুপ করে চারপাশটা অন্ধকার হয়ে গেল, দেখলেন তো সব বাড়ি, সব ফ্ল্যাট, আলোগুলো হঠাৎ নিভে গেল। এমনকি ভিক্টোরিয়ার পরীও যখন অন্ধকারে মুখ লোকালো তখন মনে হলো কই আলো তো কমছে না, বরং আলোটা ক্রমে আসিতেছে। দেখুন, এমনিতে অন্ধকার নিয়ে আমাদের একটা নেগেটিভ ফিলিংস থাকে, তাই না? অন্ধকার মানেই তো ওই ঘরের কোণের অন্ধকার, যেটা থেকে ছোটোবেলার থেকে একটা ভয় নিয়ে বড় হয়েছি। বা গলির কোণের অন্ধকার, ওই অন্ধকারগুলোতেই তো রাক্ষস, খোক্ষস, দৈত্য, দানব আর দুষ্টু লোকেরা লুকিয়ে থাকে। ছোটোবেলায় আমাদের মন এটাকেই বিশ্বাস করে বড় হয়েছে, এটাকে আঁকড়ে ধরে বড় হয়েছে, এই ভয়টাকে আঁকড়ে ধরে। এই ভয়টা বড় সংক্রামক, আর এই ভয়টা আমাদের সঙ্গে সঙ্গে বাড়ে আর কি। কিন্তু বড় যখন হয়েছি তখন আরও একটা জিনিস বুঝতে পেরেছি, জানেন তো ভয় তো রয়েছে, ভয়ের আসল বাসস্থান কোন জায়গাটা? মনের কোণে, সেখানেই তো আসল অন্ধকারটা। কাল সেই মনের অন্ধকারটা অনেকটা কেটে গেল, জানেন তো কেন জানেন? কারণ শহর অন্ধকার হওয়ার পর যে আলো দেখলাম, সে আলোটা কোথাও গিয়ে আমাদের ভেতরের অন্ধকারগুলোকেও মনে হচ্ছিল একটু একটু করে পরিষ্কার করে দিচ্ছে। দেখুন, মানুষ তো বেরিয়েছিল, ওই লক্ষণের গণ্ডিটাকে পেরিয়ে বেরিয়েছিল। এটা বেরোনোটা খুব কঠিন কাজ ছিল, কিন্তু বুঝতে পারছিলাম যখন প্রথম দিন 14 তারিখ বেরিয়েছিল মানুষজন, তখন মনে হচ্ছিল বাহ দারুণ একটা কাণ্ড হলো তো। কিন্তু ঠিক আছে, একদিনের জন্য হলো তো হোক, তাও তো একদিনের জন্য হয়েছে। আজকে সেই 14 তারিখ থেকে আজ 4 তারিখ, প্রায় মাস ঘুরতে চলছে। দেখুন আজকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে জানেন? মানুষ তারা বেরোনোর সাহসটা সঞ্চয় করে ফেলেছে, এই ভয়টাকে হারিয়ে দিয়েছে। ব্যাস এইটা বিরাট বড় প্রাপ্তি। ঘরের কোণে আটকে আমরা ছিলাম কেন? মানুষ তো আপনার আমার মতো মানুষ, যারা সাধারণ মানুষ, তারা আমরা ঘরের ভেতর আটকে থাকি তো দুটো কারণে, এবং সেই জন্যেই কিন্তু বেরোনোটা খুব কঠিন। আমার কাছে এই যে বারবার সেই 14 তারিখ থেকে আজকে 4 তারিখ অবধি পরপর মানুষকে ঘরের চৌখাট ডিঙাতে দেখলাম, তার প্রাপ্তি অনেকটা, তার আলোর দ্যুতি অনেকটা। কারণ এক, মনের মধ্যে যে রাজনৈতিক ভয় কাজ করে, রাজনৈতিক দলের ভয় কাজ করে, প্রতিবাদ করলে ওই দল কী ভাববে, কিছু করবে না তো, প্রতিবাদের মাসুল দিতে হবে না তো, এই ভাবনা চিন্তা তো প্রতি মুহূর্তে আপনার আমার মনের মধ্যে খেলা করে, তাই না? এই জন্যই তো অত কিছু ঘটে, আমরা বেরোই না, আমরা ঘরের মধ্যে থাকি, ওই লক্ষণের গণ্ডির মধ্যে থাকি। সেই ভয়টা কেটেছে, সেই জন্যেই বাইরে বার করতে পেরেছি পাটা। আর দুই, সেলফ রেজিস্ট্যান্স। আমাদের নিজেদের মনের মধ্যেই তো একটা বিরাট বড় লক্ষণ রেখা টানা আছে, গয়ঙ্গচ্ছ ভাব। যা চলছে চলুক না, ঠিক আছে, কেউ না কেউ তো প্রতিবাদ করবে, সবার যাওয়ার কী দরকার? কেউ প্রতিবাদ করলেই তো, হ্যাঁ আমাদের সমর্থন আছে, মানসিক সমর্থন আছে, এটা চলতা হ্যাঁ, এরকম একটা গোছের মানসিকতা। এই মানসিকতাটাই তো আমাদের ঘর কুনো করে রাখে, আর বাড়ির বাইরে যেতে দেয় না, এবং সবথেকে বড় কথা, প্রতিবাদ করতে দেয় না। প্রতিবাদ করা মানে কোথাও গিয়ে একটা যেন দায়ে চলে আসা, এইটার থেকে দূরে থাকাটাই ভালো। আমরা ছাপোষা মানুষ, এটা আমরা বিশ্বাস করি, এটা ভালো করে বলিও। আবার জানেন তো আমরা তো নির্বিরোধ মানুষ। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও, আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব, ডুবছে ওরা ডুবছে দেখো, আসল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। এই যে নিজেদের ভেতরের রেজিস্ট্যান্স, নিজেদের ভেতরে নিজেদের একটা গণ্ডি, আর ওপাশ থেকে টেনে দেওয়া একটা গণ্ডির ভয়, দুটোকেই টপকে তিলোত্তমার ধর্ষণ আর খুনের প্রতিবাদ করতে মানুষজন নেমেছেন। এইটাই সব থেকে বড় প্রাপ্তি, জানেন তো।
যখন কলেজ টলেজে পড়তাম তখন একটা বিষয় আসতো, আমাদের ওই এক্সটেম্পোর করতাম তাৎক্ষণিক বক্তৃতা, তাতে একটা বিষয় আসতো আজকে খুব মনে পড়ছে, মেক লাভ ব্রেক ট্যাবু, ব্রেক ট্যাবু মেক লাভ। গণ্ডিটা পেরিয়ে, দড়িটা, বাঁধনটা ছিঁড়ে ভালোবাসো, আর ভালোবেসে বাঁধনটা ছেড়ো। বাঁধন ছেঁড়াটা ভীষণ ইম্পর্টেন্ট। একবার বাঁধন ছিঁড়লে না ভয় কেটে যায়, বারবার বাঁধনটা ছেঁড়া যায়। ওই প্রথমবার ছেঁড়াটা খুব খুব ইম্পর্টেন্ট, সেটা আজকে আবার বুঝতে পারলাম যখন ওই 14 তারিখের দিন আমরা প্রথমবার বাঁধনটা ছিঁড়ে ফেলেছিলাম না, সেইখান থেকে তাই বারবার বাঁধন ছিঁড়েছে। আর এই 4 তারিখে এসে তার চূড়ান্ত একটা ছবি দেখে ফেললাম। চূড়ান্ত বলতে পারছি না, আরও হয়তো বহুবার বহুবার আপনি আমি সবাই রাস্তায় নামবো। যারা বারবার রাস্তায় নামছেন সেই মানুষদের আজকের দিনে, এই শিক্ষক দিবসের দিনে প্রণাম জানাই, স্যালুট জানাই। দেখুন, সত্যি কথা বলতে কি আজকে এরাই তো শিক্ষক, এদের থেকে তো শিখলাম কিভাবে বাঁধন ছিঁড়তে হয়, কিভাবে চৌখাট পেরোতে হয়। এই যাবৎকালে সব থেকে বড় শিক্ষা। তিলোত্তমা অনেক কিছু শেখাচ্ছে। চালাও। আমি? আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। মনে হচ্ছে, বলছিলাম না যে আমরা তো স্বাধীনতা আন্দোলন দেখিনি, আমরা অনেকগুলো নতুন জিনিস দেখেছি। কোভিড দেখেছি, কোভিড কালে ওইভাবে যে একটা অসুখ গোটা বিশ্বকে তালাবন্ধ করে দিতে পারে সেটা আমরা দেখেছি। কিন্তু সেটা তো খারাপ দেখা, খারাপ লাগার থেকে দেখা। তিলোত্তমার মৃত্যু, তিলোত্তমার এই চক্রান্তের শিকার হওয়া, এটা অত্যন্ত খারাপ ঘটনা ছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে, সেটা তো নিকষ কালো একটা বিষয়, সেইখানটাতে সেটাকে কেন্দ্র করে তার প্রতিবাদে তাকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য এই যে চৌখাট পেরিয়ে রাস্তায় নামা দিনের পর দিন, এটা বড় প্রাপ্তি। এই মানুষজন শেখালেন, জানেন তো, কোনো রকম নেতৃত্ব ছাড়া, রাজনৈতিক কোনো ছোঁয়া ছাড়া, পতাকা ছাড়া, সংগঠন ছাড়া মানুষ রাস্তায় নামতে পারে। একদিন না, বারবার নামতে পারে। আসলে আমাদের প্রত্যেকের মধ্যে যে একটা করে প্রতিবাদী আমি লুকিয়ে আছে, সেটা ভুলে গেছিলাম। সেটা মনে পড়িয়ে দেওয়াটাই বোধহয় এ যাবৎকালের সব থেকে বড় শিক্ষা। কিন্তু সেই প্রতিবাদের মধ্যেও জানেন তো কতগুলো জিনিস দেখেছি, শিখেওছি, এবং মনে হচ্ছে কয়েকটা কথা বলাটা খুব জরুরি হয়ে পড়েছে। চাপতে দিলে থাকবো মোরা পাশে তোমার সারাক্ষণ। খেলায় হেরে পাল্টি মারা মানবে না তো মনে যখন খেলা জমবে আনমোল মারি প্লাসি জিতবে। দেখুন, তিলোত্তমার জন্য বিচারের দাবিতে যারা রাস্তায় নামছেন, প্রতিবাদ করছেন, তাদের মধ্যে তো সব দল, সব মতের মানুষ রয়েছেন, সমস্ত শ্রেণীর মানুষ রয়েছেন। ভাষা ঠাসা কোনো কিচ্ছু ব্যারিয়ার হয়ে দাঁড়ায়নি। সব কিছুকে অতিক্রম করে সবাই ওই একটা সুরে, সব প্রতিবাদের একটা ঈশ্বর, জাস্টিস ফর আরজি কর, এরকমই তারা বলেছেন। তিলোত্তমার জন্য সুবিচার আনতে চাই, উই ওয়ান্ট জাস্টিস। তাই এই প্রতিবাদের মধ্যে কয়েকটা জিনিস না থাকলেই বোধহয় ভালো হতো, জানেন তো। আসলে একটা ঘটনা ঠিক, আমরা একটু আনুষ্ঠানিকতায় বিশ্বাস করি। ওই বিশেষ বিশেষ দিনে আমরা বাবা মাকে ভালোবাসি, ওই ফাদার্স ডে, মাদার্স ডে, আজকে টিচার্স ডে, আজকেই আমাদের টিচারদের মনে পড়ে, আমরা ফোন টোন করি। সারা বছর মনে পড়ে না, আসলে পড়ে তো একদিন। সেই জন্য যেহেতু একদিন মনে পড়ে, মানুষের এই যে আমাদের এই যে প্রবৃত্তিটা, বিশেষ বিশেষ দিন, বিশেষ বিশেষ উপলক্ষে কোনো কিছু মনে পড়ে, সেটার জন্যই হয়তো এই ডেগুলো বানানো, জানেন তো। টিচার্স ডেটা না থাকলে হয়তো আমাদের শিক্ষকদের কথা মনেই পড়তো না। ঠিক সেরকম এই আনুষ্ঠানিকতার আরেকটা বিপদ আছে। এই প্রতিবাদ, এটারও না কেউ একটা আনুষ্ঠানিক রূপ দিতে চান, একদম শতপ্রবৃত্ত হয়ে কিছু কিছু নিয়ম কানুন আরোপ করতে চান, আরোপিত ব্যাপারটা। অথচ ভাবুন তো, এই প্রতিবাদ এটা তো সম্পূর্ণরূপে স্বতঃস্ফূর্ত। এই প্রতিবাদের তো কোনো মালিকানা হয় না। আর যেটা স্বতঃস্ফূর্ত, সেখানে শতপ্রবৃত্ত হয়ে কোনো
বিষয়কে চাপিয়ে দেওয়া, কোনো নিয়ম কানুন চাপিয়ে দেওয়া হয় নাকি? ওই দেখছিলাম স্বস্তিকা মুখোপাধ্যায়কে কেউ ট্রোল করেছেন, কারণ তিনি সেলফি তুলেছেন, তিনি হেসেছেন। খুব অন্যায় করেছেন, এরকম একটা কারণে তারা সবাই রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করছেন। আরে তিলোত্তমা মারা গেছে, নৃশংসভাবে খুন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, হাসি আসে কোত্থেকে? মানে এখন থেকে আমরা যে প্রতিবাদটা তিলোত্তমা করতে শিখিয়েছে সবসময় খুব কড়া গম্ভীর মুখে করব, হাসা চলবে না, হাসলেই প্রতিবাদটা কমজোরি হয়ে যাবে, এরকমই ব্যাপার। তো একইভাবে আমরা দেখলাম যে এই আন্দোলনটায় কে আসছেন না সেটা নিয়েও একটা লক্ষণ রেখা টেনে দেওয়া হচ্ছে, ডিসাইড করে নেওয়া হচ্ছে এ ঢুকতে পারবেন, ঢুকতে পারবেন না। কে ঠিক করলো এটা? একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনের মালিকানা কার সেই অধিকারটা রয়েছে যে সে ঠিক করে দেবে কে কিভাবে প্রতিবাদ করবে? কেউ বসে প্রতিবাদ করবে, না কেউ দাঁড়িয়ে প্রতিবাদ করবে, কেউ হাসি মুখে করবে, না কেউ গম্ভীরভাবে করবে, কেউ কাঁদবে, না কেউ রাগবে? কে ঠিক করে দিল? এসওপি হয় নাকি? এটার কোনো নির্দিষ্ট একটা নিয়মাবলী হয় নাকি? আগে পড়ে নেবেন, পড়ে দেখবেন, টিক মারবেন, হ্যাঁ গম্ভীর, সাদা পোশাক পরতে হবে, কালারফুল পরা চলবে না, পড়েছি, হ্যাঁ জামা কাপড় একটু উস্কো খুস্কো থাকতে হবে, গায়ে সেন্ট মাখবেন না। ইয়ার কি হচ্ছে? আমরা দেখলাম, জানেন তো, এটার মধ্যে আমি বারবার বলছি, তার কারণ হচ্ছে যে কোথাও গিয়ে অশনি সংকেত দেখছি, একটা মানে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। এটা তো প্রতিবাদের থেকেও বড়, যেভাবে সাধারণ মানুষ চারপাশ থেকে বেরিয়ে এসছে, এটা তো একটা অলমোস্ট নিঃশব্দ বিপ্লব আমাদের কাছে। সেখানে যদি কিছু ছোট জিনিস ফাটল তৈরি করে দেয়, সেটা তো আস্তে আস্তে বড় হতে পারে, তাই না? সিঁদুরে মেঘ তো দেখছি, সেই জন্যই বলছি। দেখুন, এটা এমন একটা প্রতিবাদ যে প্রতিবাদে সববার সামিল হওয়ার অধিকার রয়েছে। শাসক দল থেকে বিরোধী দল সবাই তো তাদের রাজনৈতিক মতের পার্থক্য রয়েছে, একটা জায়গায় তো একমত। কেউ বলেননি যে তিলোত্তমার জন্য আমরা সুবিচার চাই না। এবার মনে মনে কে কী ভাবছেন, কাজের ক্ষেত্রে কে কী করছেন আলাদা, বলছেন তো। আর সাধারণ মানুষ তারা তো সবাই এক কথাই বলছেন। সেখানে কাউকে আমরা বাইরে রাখবো কেন? কিসের জন্যে? ঋতুপর্ণা সেনগুপ্ত বা মিমি চক্রবর্তীর কি প্রতিবাদ করার অধিকার নেই? তাদের এসে কেন গো ব্যাক স্লোগান শুনতে হবে? কেন কেউ তেড়ে যাবেন? কেন এমন পরিস্থিতি তৈরি হবে যে তাদের সেখান থেকে চলে যেতে হবে? এই প্রশ্নগুলো কিন্তু তোলা দরকার। তার কারণ এই প্রতিবাদটা কি কারোর পিতৃপুরুষের সম্পত্তি? অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার মানুষ নিজে তৈরি করে নেয়। এটা যত দ্রুত এই মানুষেরা ভাববেন, বুঝবেন, তত কিন্তু এই প্রতিবাদ জোরালো হবে। এই জাস্টিস আসতেই হবে, না হলে খুব বড় ভুল হয়ে যাবে। লড়াইটা তো শুধুমাত্র আমার ডাক্তার ভাই বোনদের নয়, শুধুমাত্র তিলোত্তমার ফ্যামিলির নয়, এই লড়াইটা প্রত্যেকটা মেয়ের লড়াই, এই লড়াইটা প্রত্যেকটা মায়ের লড়াই যারা মেয়ের জন্ম দিয়েছে। এই লড়াইটা আমাদের সবার। আমি মনে করি এটা না হলেই ভালো হতো। যদি কেউ নিজের অনুশোচনা থেকে সংশোধন করে আন্দোলনে অংশগ্রহণ করতে চান, অংশগ্রহণ করুন। আমি মিমি চক্রবর্তীকেও বলবো, যাকেই করা হচ্ছে, দেখুন আমি যদি কোনো আন্দোলনে যাই, আমি তো একজন মানুষ, কিন্তু মানুষের আন্দোলন চলছে। যেভাবে রাতে লাঞ্ছিত হতে হয়েছে, এটা কিন্তু উদ্বেগজনক।
আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। কারার এই লৌহ কপাটটাকে যারা ভেঙে ফেলেছেন তারাই যখন আবার ওই লোপাট করার জন্য উঠে পড়ে লাগেন তখন কিন্তু ভয় লাগে। এই স্পিরিটটা, এই যে প্রতিবাদটা, এটাকে কেউ না লোপাট করে দেন, জানেন তো। অনেকেই তো বলছেন যে ঋতুপর্ণা সেনগুপ্তকে যেভাবে তাড়া করা হয়েছে, যেভাবে তার গাড়িকে ঘিরে ধরা হয়েছে, সেগুলো নাকি সব নারী নির্যাতনের সামিল। ভাল লাগছে শুনতে। তিলোত্তমার জন্য বিচার চেয়ে অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড়, সমাজের সমস্ত অংশের তারকারা নিয়মিত রাস্তায় নামছেন। তাদের ভাষা আলাদা, প্রত্যেকের ধরন আলাদা, মানসিকতা আলাদা। হতেই পারে ভেতরে ভেতরে তো তারা মনে করছেন এটার সাথে মিশে থাকা দরকার। আর এটাই সত্যি কথা, জানেন তো। আনুষ্ঠানিকভাবে ওই এখন যতদিন না সে সুবিচারটা পাচ্ছে না, গম্ভীর করে গলাটা বলতে হবে এই সমস্ত কথা, ততদিন পর্যন্ত ভাই মুখে খাবার রুচ্ছে না। বলবেন অনশন করছেন বাড়িতে, নাকি বাড়িতে অন্য কিছু বাকি থাকবে কেন? এই প্রতিবাদটা যখন আমাদের স্বাভাবিকভাবে আমাদের জীবন যাপনের একটা অঙ্গ হয়ে যাবে, আমাদের সাথে মিশে যাবে, ততদিন তো এটা আমাদের স্বাভাবিক চরিত্র হবে না। যবে এই প্রতিবাদটা আমাদের স্বাভাবিক চরিত্র হয়ে যাবে, তবেই তো এই প্রতিবাদটা সার্থকতা পাবে। দেখুন, এই তারকারা নিয়মিত রাস্তায় নামছেন, ভিড়ে মিশে সাধারণ মানুষের সাথে মিটিং মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন। কাউকে আপনার পছন্দ নাই হতে পারে, না হবে। আপনার পাশের বাড়ির লোকটা, তার সাথেও তো আপনার ঝগড়া হতে পারে। তাকে আপনি বলতে পারবেন যে আপনি ঢুকবেন না, আজকে আমি এখানে প্রতিবাদ করছি, আজকে এখানে আপনি থাকবেন না? হয় নাকি? ইনফ্যাক্ট যেভাবে দেখছিলাম কিছু মানুষ, এই ছবিটা এখানে দেখাতে পারলাম কিনা জানি না, ওই যেভাবে ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়িকে তাড়া করছিলেন কিছু মানুষ, আমি অন্য জায়গায় ছবিটা দেখছিলাম, চাপড়াচ্ছিলেন গাড়িটাকে। তার মধ্যে তো আমি পোটেনশিয়াল নিগ্রহকারীকে দেখতে পাচ্ছিলাম। একজনের নিগ্রহের প্রতিবাদ জানাতে এসে আরেকজনকে নিগ্রহ করা সাজে। দেখুন, এই এতগুলো কথা বললাম, তার একটাই তো উদ্দেশ্য। প্রতিবাদের কোনো মালিকানা হয় না, প্রতিবাদের কোনো আমরা ওরা হয় না। প্রতিবাদ তো সব্বার, ইনক্লুসিভ, এক্সক্লুসিভ নয়। ঋতুপর্ণা সেনগুপ্ত শ্যামবাজারে গেছিলেন, মিমি চক্রবর্তী যাদবপুরে গেছিলেন, কিন্তু দুজনকেই তো ওই গো ব্যাক শুনতে হলো। কেন? মিমির একটা পুরনো রাজনৈতিক পরিচয় আছে বলে, তিনি তৃণমূলের সাংসদ ছিলেন বলে একটা সময়। ঋতুপর্ণা, তিনি তো কোনোদিন রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন না, সেই জন্য তাহলে তাকে গো ব্যাক শুনতে হলো? নাকি তিনি ওই শাঁখ কীভাবে বাজিয়েছিলেন সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লোকজন তারা কোথাও গিয়ে বেশ ট্রোল করার মেটেরিয়াল পেয়ে গেছিলেন? হতেই পারে। অত্যন্ত বিসদৃশ্যভাবে শাঁখ বাজিয়েছেন। সবাই শাঁখ বাজাতে জানেন আজকের দিনে? হতে পারে তিনি যেভাবে বাজিয়েছেন সেভাবে বাজানোর কথা না। অভিনয় করছিলেন, করুন না। অভিনয় কিসের করছিলেন? প্রতিবাদের। এই প্রতিবাদটাই তো আসল। প্রতিবাদটা নিন না তার থেকে। যে যার মতো করে, যে যেটা করেন তার মতো করেই তিনি না হয় করবেন, আপনি সেটা নিয়ে নিন। প্রতিবাদের মান বিচার করতে যাবেন না প্লিজ। প্রতিবাদের মান হয় না। এ গ্রেডের প্রতিবাদ, বি গ্রেডের প্রতিবাদ, সি গ্রেডের প্রতিবাদ হয় নাকি? দেখুন, তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনায় যারা কাল শ্যামবাজারে ছিলেন, কয়েকজনের আপত্তিকে নারী নির্যাতনের সাথে তুলনা করার সুযোগ পেয়ে গেছেন তারা। এর থেকে এই বিষয়গুলোকে অগ্রাহ্য করার মানে অনেক বেশি জরুরি ছিল না? ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। আজ তো শিক্ষক দিবস, তাই বারবার আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করছি। শুনছি হ্যাঁ, মানুষটা কি দুরকমভাবে শেখে জানেন তো? এক ঠেকে শেখে আর এক দেখে শেখে। দুটোই তো কালকে রাত্রে আমাদের শিখিয়ে দিল। কালকের রাতটা আমরা ঠেকে শিখলাম যে প্রতিবাদের থেকে কোনো প্রতিবাদীকে যদি গুরুত্ব বেশি দিয়ে ফেলা হয়
তার ধরন ধারণ আনুষ্ঠানিকতাকে যদি বেশি গুরুত্ব দিয়ে ফেলা হয়, তাহলে প্রতিবাদের মধ্যেও লক্ষ্যের থেকে উপলক্ষ্য বড় হয়ে ওঠে, যেটা ঋতুপর্ণা মিমির ক্ষেত্রে ঘটেছে। এবং এই সমস্ত ক্ষেত্রে প্রতিবাদের মধ্যে ফাটল, যে ফাটলটা আস্তে আস্তে চওড়া হয়ে প্রতিবাদটাকে ছারখার করে দিতে পারে। এটা শিখলাম, এটা ঠেকে শেখা। আর দেখে শিখলাম কি? দেখে শিখলাম ওই বারাসাত, মাথাভাঙা আর কাঁচরাপাড়াকে দেখে। শিক্ষা নেওয়ার মতো বিষয় বটে। কোচবিহারের মাথাভাঙা আর উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ায় প্রতিবাদীদের ওপর চড়াও হয়েছিল তৃণমূল। মাথাভাঙায় তো ক্যামেরাতেই ধরা পড়েছে, প্রতিবাদীদের ধাক্কাধাক্কি করে সরিয়ে দিচ্ছেন তৃণমূলের নেতা কর্মীরা। এমনকি রাস্তায় প্রতিবাদীদের আঁকা ছবি, লেখা সব কষ্ট করে চুনকাম করে দিয়েছেন শাসক দলের কর্মীরা। ভয় লাগছিল নাকি ওইদিকে তাকাতে? মনে হচ্ছিল ওগুলোর থেকে ভাব বেরোচ্ছে। তারা বেশ পবিত্রতা নিয়ে মাথা ঘামিয়েছে। তাদের মনে হচ্ছে যে ওখানে তিলোত্তমার ছবিকে অসম্মান করা হচ্ছে, ওখানে লেখা হচ্ছে তার নাম, তার ছবি আঁকা হচ্ছে। দেখিনি আমি ছবি, লেখাগুলো দেখছিলাম। তার উপর দিয়ে মানুষজন হেঁটে যাবেন, ছি 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 ছি, কি অন্যায় বলুন তো! তিলোত্তমাকে এত বড় অসম্মান! সত্যিই তো তিলোত্তমার এই অসম্মানটা গায়ে লাগছে বই কি। তাই সম্মান বাঁচাতে নেমে পড়েছিলেন বুঝি? সম্মান বাঁচাতে যারা নেমে পড়েন তাদের ওই রকম চেহারা হয়, এরকম উদগ্র। যদি সত্যি কথা বলতে কি কোনো একজন মহিলার সম্মান বাঁচানোর জন্য মানুষজনের মধ্যে এই রকম একটা উদ্গ্রীব চেষ্টা, আন্তরিক চেষ্টা, মরিয়া চেষ্টা, এটা যদি চোখে পড়ে না, সত্যি যদি সেটা থাকে না, একজন মহিলাও নিগৃহীতা হবেন না। মারা যাওয়া তো পরের কথা। যখন চারপাশে এই ঘটনাগুলো ঘটে তখন মনের মধ্যে এই আগ্রহটা, সম্মান বাঁচানোর, সম্মান রক্ষার আগ্রহটা কোথায় থাকে? এই প্রশ্নটা উঠবে না? আর কাঁচরাপাড়া, সেখানে প্রতিবাদটা এমন হলো যে প্রতিবাদের সামিল এক স্কুল ছাত্রীর হাত মুচড়ে দেওয়া হলো। এই অভিযোগ তো উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আহত ওই ছাত্রীদের হাসপাতালেও নিয়ে যেতে হয়েছিল। তাহলে মাথাভাঙা আর কাঁচরাপাড়া কি শেখালো? শেখানোটা ঠিকঠাকভাবে হওয়া দরকার। আধ খ্যাচরা শেখালে ওই কেউ ঠিকঠাক শেখেন না। সুযোগ পেলে কাউকে ফোঁস করতে বললে ঠিক মতো যদি না শেখেন তাহলে হয়তো ছোবল মেরে বসবেন। আরেকটা জিনিসও শেখালো, তৃণমূলের ভেতরের একাংশ যতই সেনাপতি পদ দেখাক বলে চিৎকার করুক, অ্যাকচুয়ালি সেনাপতি যে পদ দেখাচ্ছেন সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। অথবা কেউ কেউ সেনাপতির দেখানো পথে হাঁটতে হয়তো আগ্রহী, হাঁটার চেষ্টা করছেন, কিন্তু আবার একটা দল তারা একদম আগ্রহী নন, বরঞ্চ তার উল্টোটা করতে আগ্রহী। তার মানে এখানেও আমরা ওরা, এটাকে তো নবীন প্রবীণ বলে লাভ নেই, এটা মানসিকতার ফারাক। কারণ দেখুন, তৃণমূলের সাধারণ সম্পাদক প্রথম থেকে বলেছিলেন ডাক্তারবাবু এবং নাগরিক সমাজের আন্দোলনে তার পূর্ণ সমর্থন আর সহানুভূতি আছে। তারা আন্দোলনের সঙ্গে আছেন দলগতভাবে। যদি সঙ্গেই থাকেন তাহলে হামলা কেন? তাহলে কি অভিষেকের কথা হালকাভাবে নিচ্ছেন তৃণমূলের একটা অংশের কর্মীরা? নাকি মাথাভাঙা আর কাঁচরাপাড়ায় আসলে প্রতিবাদীদের লিটমাস টেস্ট হয়ে গেল? কতটা শক্ত প্রতিবাদ, কতটা ঘাত এলে প্রতিঘাত, প্রতিবাদ, প্রতিরোধ তারা করতে পারে। ভয় দেখালে কাজ হবে কিনা সেটাই কি এই দুই জায়গায় বুঝে নেওয়ার চেষ্টা হলো। কতটা ভয় দেখালে তবে থমকে দেওয়া যায় এটাই দেখার চেষ্টা হলো। দেখুন, ভয় দেখানোর এই ফর্মুলাটা হয়তো যদি খেটে যায়, মানে যদি গ্রেডটা বুঝে যান যে এতটা দিলে ভয় পাবে আর কি, তাহলে হয়তো সেটাকেই কপি করে ওই ফর্মুলাটা অন্য জায়গাতেও প্রয়োগ করা হতে পারে, তাই না? আর যদি না হয় তখন তো ওই পাশে থাকার বার্তাটা আগের থেকে দেওয়াই আছে, সেটাই এবার প্রচার করা হবে। এটাকে বলে উইন উইন থিওরি। হামলা হয়েছে, কটূক্তি হয়েছে, এই মহিলাদেরকে উল্টে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। আমরা বাংলার সাধারণ মানুষের কাছে আহ্বান জানাবো, এইবার সবাই এসেছে, সকলে মিলে বেরোন এবং এই পুলিশ থেকে শুরু করে এই সরকারের বিরুদ্ধে সম্পূর্ণভাবে অসহযোগ শুরু করুন, নইলে এদের উচিত শিক্ষা হবে না। তৃণমূল কংগ্রেসের লোকেরা যারা হামলা চালিয়েছে, আমি আহ্বান জানাবো সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে
যে তাদেরকে খুঁজে বের করুন কারা এরা। রাস্তা শুধু পুলিশ সেখানে জল দিয়ে মুছে দিয়েছে নয়, কলকাতার বুকেও কলকাতা পুলিশের লোকেরা যারা যেখানে প্রতিবাদের কথা লিখেছে তা সাদা রং দিয়ে ঢেকে দিয়েছে। দুর্গাপুরে মিছিল বার হলো, তৃণমূল তাই করলো। আমার কাজ করতে দিন, রাজ্যের মানুষ নিজের কাজ করে যাবে। এই ঘটনার তীব্র নিন্দা করছি। যারা যে দলের হোক, যদি তৃণমূল কর্মীরাও থাকে সেখানে, পুলিশ তাদের প্রত্যেককে অ্যারেস্ট করুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, সাধারণ নাগরিকদের কোনো বিঘ্ন কেউ ঘটাবেন না। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন, মানুষ যখন পথে নামে না নিজেদের অধিকারটা বুঝে নিতে, তখন যাদের অধিকারটাকে সামলে রাখার কথা, যাদের আমরা দায়িত্ব নিয়ে দায়িত্ব দিয়ে পাঠাই আর কি আমাদের ভালো মন্দগুলো বোঝার জন্য, তারা কি করেন? তারা ওইটাই করেন আর কি, রাজনীতি। সেটাই তো দেখলেন। তারা আমরা মানে মানুষ স্বাবলম্বী হোক এটা না সবাই ঠিক চায় ঠায় না, জানেন তো, মন খারাপ হয়ে যায়। তখন মন খারাপ হলে যা হয় বিভিন্ন রকম প্রতিক্রিয়া হতে শুরু করে। ওই 14ই আগস্ট রাতে আচমকা আরজি করে হামলা বা গতকাল রাতে মাথা ভাঙার কাছড়াপাড়ার ঘটনাটা বুঝিয়ে দিচ্ছে যারা আন্দোলন সমর্থন করেন বলে মুখে বলছেন, তাদের মুখ আর মনের যোগাযোগের জায়গাটা না খুঁজে পাওয়াটা খুব দুষ্কর। ওটা বোধহয় মনের কথা সবসময় না। যদি মনের কথাই হতো তাহলে ওই 14ই আগস্ট রাতে আরজি করে আন্দোলনকারীদের মঞ্চটা কেন ভাঙা হবে? তারা তো ঢুকেছিলেন, শোনা যাচ্ছিল ওই যারা প্রতিবাদ করছিলেন তাদেরই হয়ে, এরকমই তো বলা হয়েছিল শাসক দল থেকে, তাই না? বা কাল এই প্রতিবাদের চিহ্নে চুনকাম কেন করা হবে? কেন প্রতিবাদী ওই স্কুল পড়ুয়াদের হাত মুচড়ে দেওয়া হবে? এবং সব থেকে বড় কথা, ওই বারাসাতে কেন যাদের ধরা হলো তাদের মানে এক গাদা মামলা দেওয়া হলো, এক গাদা ধারা প্রয়োগ করা, যার মধ্যে খুনের চেষ্টার অভিযোগ পর্যন্ত রয়েছে। আলটিমেটলি তারা জামিন পেয়েছেন। ব্যাপারটা এমন জায়গায় পৌঁছেছে, এটা দেখে ভাল লাগছে, জানেন তো। জামিন অযোগ্য যে সমস্ত ধারা ফাড়া, সেগুলোর পরোয়া কেউ করছে না। সেগুলোর কেন লাগানো হয়েছে তার যৌক্তিকতা আদালত খুঁজে পাচ্ছে না, যার জন্য জামিন দিয়ে দিচ্ছে। আদালতের দিকে অবশ্য সবাই তাকিয়ে, আজকেও তাকিয়েছিল। তিলোত্তমার ধর্ষণ আর খুনের মামলাটা আজই তো সুপ্রিম কোর্টে শোনার কথা ছিল, কিন্তু প্রধান বিচারপতি অসুস্থ, তাই শুনানি হয়নি। এবার এটা হবে যেদিন, সেদিনটা অদ্ভুতভাবে একটা তাৎপর্যপূর্ণ দিন হয়ে গেল, জানেন তো। মানে একটা আপনার আমার আক্ষেপ থাকবেই যে ক্রমশ আরও বেশ কয়েকদিন পিছিয়ে গেল সুবিচার পাওয়াটা। আমরা এখনও বিশ্বাস করছি সুবিচার পাবে, না পেলে আন্দোলন, এটাই তো যারা পথে নেমেছেন তারা বলছেন। কিন্তু পিছিয়ে গিয়ে যেদিন হচ্ছে এখন শুনানিটা, সেদিনও যদি একটা কিছু সুবিচার পাওয়া যায়, একটা যদি ইতিবাচক কিছু জানা যায়, তাহলে কিন্তু এই তিলোত্তমার প্রতি একটা অদ্ভুত পোয়েটিক জাস্টিস বলতে পারেন হবে, জানেন তো। 9ই সেপ্টেম্বর যেদিন ফের সুপ্রিম কোর্ট তিলোত্তমার মামলাটা শুনবে, সেই দিন কিন্তু 1 মাস হবে যেদিন থেকে তিলোত্তমা আমাদের ছেড়ে গেছেন ওই অত্যাচারের শিকার হয়ে। ঠিক আছে, আমরা তো আনুষ্ঠানিকতায় বিশ্বাসী, আমাদের সব কিছুর একটা স্পেশাল কিছু একটা সিগনিফিকেন্স চাই, একটা সিগনিফিকেন্ট দিন চাই। 1 মাস হোক না, তাই হোক। আজ শুনানি হলে প্রতিবাদীদের ওপর হামলার বিষয়ে সিজেআই মানে চিফ জাস্টিস তিনি কিছু বলতেন কিনা জানি না, কিন্তু এর আগে 2টো শুনানিতে সুপ্রিম কোর্ট কি বলেছিল সেটা কিন্তু মনে আছে। দুদিনই প্রধান বিচারপতি বলেছিলেন শান্তিপূর্ণ প্রতিবাদে কোনো রকম বলপ্রয়োগ করা যাবে না। তাহলে বারাসাতে পুলিশের বলপ্রয়োগের অভিযোগ উঠল কেন? বারাসাতের কলোনি মোড় থেকে কাল রাতে বললাম তো ওই 18 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তার মধ্যে বেশ কয়েকজন মহিলা যেমন ছিলেন, কয়েকজন সিনিয়র সিটিজেনও ছিলেন। পুলিশের যুক্তি কি, কাল রাতে এই কয়েকজন মিলে নাকি গোলমাল পাকাচ্ছিলেন, এমনকি পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গেলে এরা নাকি তাদের উপর চড়াও হয়েছিলেন। ওই বললাম 18 জনের বিরুদ্ধে
16টা ধারায় পুলিশ মামলা দিয়েছিল, সব আছে। 109 নম্বর ধারা ন্যায় সংহিতার, খুনের অভিযোগ, খুনের চেষ্টার অভিযোগ আছে, সব এটা জমাটি করা হয়েছে। যাই হোক, জামিন পেয়েছেন সেটা তো বললামই। এবার সুপ্রিম কোর্ট শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দিতে বারণ করেছিল। সুপ্রিম কোর্ট সেটা বলার পরেও ভুলে গেল কেউ? পুলিশ সেটা না শুনে যে ভুল করেছে, বারাসাত কোর্টে এই জামিন দিয়ে দেওয়াটা, সেটা কি আরেকবার নতুন করে বুঝিয়ে দিল? দ্বিতীয় দফার রাত দখল পর্বে পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ বারাসতে। তিলোত্তমার হয়ে বিচার চেয়ে কলোনি মোড়ে নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল। অভিযোগ, রাত 3টে নাগাদ বিশাল বাহিনী নিয়ে হাজির হন এসডিপিও। উঠে যাওয়ার নির্দেশ দেন। টেনে হিঁচড়ে প্রতিবাদীদের সরানোর চেষ্টা করে পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তর্কাতর্কিও শুরু হয়। তারপরেই প্রতিবাদীদের টানতে টানতে পুলিশের গাড়িতে তোলা হয়। 5 মহিলা সহ 18 জনকে গ্রেফতার করে পুলিশ। বারাসতের ঘটনায় ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। সুপ্রিম কোর্ট বারবার বলেছে শান্তিপূর্ণ প্রতিবাদ বন্ধ করা যাবে না। নির্বিচারে গ্রেফতার বন্ধ করতেও নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। তারপরেও একসঙ্গে 18 জন প্রতিবাদী গ্রেফতার। 16টি ধারায় মামলা রুজু পুলিশে। দেওয়া হয়েছে খুনের চেষ্টা, অস্ত্র হাতে হিংসা ছড়ানোর মতো কড়া ধারা। বলা হয়েছে আপনি বাংলায় বলুন, হিন্দি বলবেন না, আমরা বুঝি না হিন্দি। তখনই পুলিশ অ্যাটাক করে এবং বাচ্চা থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে সবাইকে মারে। এবং যারা আন্দোলন করছিল প্রত্যেকে কিন্তু নিরস্ত্র ছিল। একটা শান্তিপূর্ণ মিছিল ছিল, সেখানে লাঠিচার্জ করা হয়েছে, একটি বাচ্চার উপর লাঠিচার্জ করা হয়েছে। আমাদের এই লড়াইকে আটকানোর জন্য, এই গণ অভ্যুত্থানকে আটকানোর জন্য সমস্ত দিয়ে হামলা, মামলা, গুন্ডা, থ্রেট, প্রতিরোধ আনা হচ্ছে। এত সক্রিয় কেন বারাসাতে পুলিশ? জানি না, নিশ্চয়ই ভয় পাচ্ছে। নিরস্ত্র মানুষকে ভয় পাচ্ছে, মানুষের জমে থাকা ক্ষোভকে ভয় পাচ্ছে। অভিযোগ আরও, পুলিশের বিরুদ্ধে রাত দখলের ভিডিও সংক্রান্ত পোস্ট ডিলিট করার জন্য চাপ দেওয়ার অভিযোগ। আমার গ্যালারিতে যত কালকের ভিডিও ছিল সেই ভিডিওগুলো ডিলিট করা হয়। ফেসবুকে কাল রিলেটেড যা পোস্ট ছিল আজকে সকাল অবধি সব ডিলিট করানো হয়। ছবি এবং ভিডিও ডিলিট করানো হয়, রিসাইকেল বিন আর্কাইভ থেকে ডিলিট করানো হয়। তাকে থ্রেট দেওয়া হয় যে এই ধরনের কোনো কাজ যাতে শেয়ার না করে। কাজ বলতে কিন্তু ফটো এবং ভিডিও, মানে পুলিশ কোনো এভিডেন্স রাখতে দেবে না প্রতিবাদে। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী সূর্য ডোবার পর মহিলাদের আটক বা গ্রেফতার করা যায় না, অথচ 5 জন মহিলাকে রাতেই থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ আইন ভেঙেছে, অভিযোগ আইনজ্ঞদের। রাত্রি 3টের পর কি করে মেয়েদেরকে তুলে আনে পুলিশ? বারাসাত পুলিশকে ধিক্কার জানাই আমরা। দেখতে হবে যে অ্যারেস্টটি কি অত্যন্ত জরুরি ছিল, সব থেকে গুরুত্বপূর্ণ। এর আগে সুপ্রিম কোর্ট বারংবার বলেছে যে অ্যারেস্ট তখনই পুলিশ করবে যখন অ্যারেস্টটি অত্যন্ত জরুরি, এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সেটি কিন্তু আরো বেশি জরুরি হওয়া প্রয়োজন। যদি জরুরি না হয় নিশ্চিতভাবে রাতে মহিলাদেরকে অ্যারেস্ট করবে না। 5 জন মহিলাকে রাত্রিবেলা ওইভাবে নিয়ে গেছে, কোনো আইনে তার পারমিশন নেই ওইভাবে নিয়ে যাওয়া। আর যে সমস্ত অ্যারেস্ট মেমোগুলো আছে সেই অ্যারেস্ট মেমোতে কাকে খবর দিয়েছে, কোনো তার যাতে নিয়ারেস্ট রিলেটিভ কাউকে খবর দেয়নি, কারোর কাছে সিগনেচার নেই, কিচ্ছু। বুধবার গোটা বাংলায় রাত দখল অভিযান হয়েছে। কোথাও পুলিশ প্রতিবাদীদের সরাতে পথে নামেনি। বারাসতে অন্যথা হলো কেন? পুলিশ অতি সক্রিয়? প্রশ্ন প্রতিবাদীদের। এখানে জোর কারোর সাথেও হয়নি। আমরা যে আপনি ভিডিও বলছেন, ফাইনালি যে লাস্ট টাইম এসে পুলিশ ওনাকে মানে একদম বলছিলেন কি আপনারা এমার্জেন্সি সার্ভিস হল্ট করছেন, একটু বুঝুন বলে, ওটাই বলা হচ্ছিল। জোর করে বা অত্যাচার আপনাকে লাগছে ওখান মধ্যে অত্যাচার হচ্ছিল না, আমরা তো রিকোয়েস্টই করছিলাম। পুলিশের অপদার্থতা ঢাকার জন্য আর শাসক দলকে প্রতিবাদ করার রাস্তা করে দেওয়ার জন্য এইসব কাজ। পুলিশের ভূমিকা ইডিওটিক, এক কথায় ইডিওটিক ভূমিকা। কোনো অপরাধ না করলে কাউকে ফলস কেসে দিতে গেলে যা হয় তাই হয়েছে। এখানে অ্যাটেম্প টু মার্ডারের মতো সেকশন দেওয়া হয়েছিল, তারপরেও লানেট কোর্ট কনসিডার করে আজকেই 18 জনকেই জামিনে মুক্ত করলেন। এটা পুলিশের ব্যর্থতা। সরকারের বিরুদ্ধে মুখ খোলার জন্য এই যে মিথ্যা মামলা দেওয়ার যে প্রবণতা বাড়ছে,
এতে এই যে পুলিশি ব্যবস্থা সম্পর্কে মানুষের কিন্তু বীতশ্রদ্ধতা বাড়ছে। তবে দাঁতে দাঁত চেপে লড়াই করতে মরিয়া প্রতিবাদীরা। পুলিশের গাড়িতে বসেও প্রতিবাদের গান গ্রেফতার হওয়া তরুণীদের গলায়। তিলোত্তমা বিচার না পাওয়া পর্যন্ত এই প্রতিবাদ থামবে না। পুলিশকে কি এই বার্তা শুনিয়ে দিতে চাইলেন প্রতিবাদীরা? এরকম কোনোদিন দেখেছেন এরকম সব ছোট ছোট ছেলেমেয়েরা যারা প্রথমবারের জন্য এইভাবে হয়তো গ্রেফতার হচ্ছে, আর গ্রেফতার হচ্ছে গান গাইতে গাইতে? এটা কারোর ভয় কি ভাঙিয়ে দিচ্ছে? দিচ্ছে বোধহয়। এর ফল ভবিষ্যৎ বলবে। দেখুন, প্রতিবাদ আর যার বিরুদ্ধেই হোক, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, এতগুলো জিনিস হলো, এত কথা হলো, কোথাও তো পুলিশের বিরুদ্ধে কিছু ছিল না। কিন্তু আজকের পর বারাসাতের এই প্রতিবাদীরা পুলিশের দিকেও যদি প্রতিবাদের ভাষাটা ছুড়ে দেন, তাদের দোষ দেওয়া যাবে? নাকি দোষটা তাদের হবে যারা নিজেদের দিকে গোটা বিষয়টাকে একদম কাঁচিয়ে কাঁচিয়ে টেনে নিয়ে আসছেন? তাই তো দেখছি। কেন করছেন বলুন তো? আরজিকর হাসপাতালে তিলোত্তমার ধর্ষণ আর খুনের কারণ কি? সিবিআই কি জানাবে আমরা জানি না, কিন্তু তিলোত্তমার মৃত্যুর পর থেকে একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেছে, রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা চরম গণ্ডগোলে ভরা। এটা নিয়ে কারোর মনে আর বিন্দুমাত্র সংশয় নেই, এবং তার মধ্যে দুর্নীতি একদম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। প্রতি মুহূর্তে সেটা আস্তে আস্তে বেরিয়ে আসছে। এবার সেই দুর্নীতির সাথে এই ঘটনার কোনো যোগ আছে কি না, সেগুলো সিবিআইয়ের খুঁজে বার করার কথা। হয়তো পুলিশ আগে চেষ্টা করলে তারাও পারত। কে পারত, কে পারবে জানি না, কিন্তু বিষয়গুলো তো সামনে রয়ে যাচ্ছে, তাই না? এবার আমরা শুধু এইটুকুনি জানি, যদি এটা এই দুর্নীতি চক্রের সাথে যোগ সাযোগেই কোথাও গিয়ে তিলোত্তমাকে প্রাণ দিতে হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে হয়তো আরও তিলোত্তমাকে পাবো আমরা। হয়তো তিলোত্তমার বদলে কোনো ছেলে খুন হবে, কিন্তু এরকম ঘটনা যে ঘটবে না তার গ্যারান্টি দেওয়া যাবে না, এটা নিশ্চিতভাবে বলতে পারছি। কী সব দুর্নীতি ভাবা যায় না, জানেন তো? ইনোভেটিভ, অথবা কনফিডেন্সও আছে, চরম কনফিডেন্স। নম্বর দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, সাদা খাতা জমা দিয়ে এর আগে আমরা দেখেছিলাম চাকরি ফাকরি পাওয়া যায় আর কি, সেগুলো হয়েছে, কোর্টে ধরা পড়েছে। আর এখানে দেখছিলাম এই স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থায় ডাক্তারদের নম্বরে সাদা কালি বুলিয়ে নম্বর টম্বর বাড়ি দিয়ে সেটাই পাকাপোক্ত হয়ে গেছে, ভাবা যায়? কিন্তু মুশকিল কি জানেন, অনেকগুলো জিনিস খুব ছোঁয়াচে। কালকে বলছিলাম প্রতিবাদটা ছোঁয়াচে, সাহসটাও ছোঁয়াচে, আর এই সব মিলিয়ে মিশিয়ে এই কোথাও গিয়ে কারচুপি ধরার যে একটা সাহস, একটা উদ্যোগ, সেটা কিন্তু একটার পর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছড়িয়ে পড়ছে, মেডিকেল কলেজ থেকে মেডিকেল কলেজে। আমরা দেখছিলাম না ওই যারা ফিয়ার্স লেনে লালবাজারের সামনে যে জুনিয়র ডাক্তাররা তারা ওখানে প্রতিবাদ জানাচ্ছিলেন, প্রতিবাদ শেষ হয়ে যাওয়ার পর জায়গাটা সাফ করে দিচ্ছিলেন। অর্থাৎ তাদের কোথাও গিয়ে প্রতিবাদ আন্দোলন সেটা কিছু অন্যায়কে সাফ করার জন্য, এবং তার পথে যে তাতে নোংরা জঞ্জাল পড়ে থাকবে সেগুলোকেও সাফ করার জন্য। এই সাফাই আন্দোলন কিন্তু চলছে। গতকাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছিলাম কিভাবে অধ্যক্ষ আর ডিন ঘেরাও হয়েছিলেন। কারা করেছিলেন? ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা। শিক্ষক দিবসের একদম আইডিয়াল একটা প্রিলিউড বলা চলে। আর আজ শিক্ষক দিবসের দিন ঠিক একইভাবে কিন্তু আমরা দেখলাম ঘেরাও হলেন অধ্যক্ষ আর অধ্যাপকরা। কারা ঘেরাও করলেন? পড়ুয়ারা। পরীক্ষার নম্বর কারচুপির জন্য কারা চাপ দিতেন? শুধু এই প্রশ্নটা এই জোরালোভাবে শোনা গেল, জানেন তো? এই প্রশ্ন শোনা যাওয়া মানে, এত কনফিডেন্টলি এই প্রশ্নটা ওঠা মানে এই নম্বর বাড়ানোর একটা চক্র, এটা ভীষণ সক্রিয়। এবার দেখুন, এর সঙ্গে বিভিন্ন জিনিস শোনা গেছে, এর সঙ্গে টাকা পয়সার যোগাযোগ শোনা গেছে, এর সঙ্গে কারোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাওয়ার কথা শোনা গেছে, এর সঙ্গে জোর করে ফেল করিয়ে দেওয়ার অভিযোগ শোনা গেছে, আত্মহত্যা করতে গেছেন ডাক্তাররা এরকম অভিযোগ শোনা গেছে। তিলোত্তমার মৃত্যু কিসের জন্য, এর সঙ্গে যোগ আছে কিনা জানি না,
কিন্তু এটা তো বুঝতে পারছি, এইগুলো যখন একটা বিশ্ববিদ্যালয় থেকে একটা জায়গার থেকে আরেকটা জায়গায়, একটা মেডিকেল কলেজ থেকে আরেকটা জায়গায় ছড়িয়ে যাচ্ছে, তখন কেউ কেউ সিঁদুরে মেঘ দেখছে এবং তাদের মনে হচ্ছে এই রে, এই সাহস পেয়ে গেলে একটা জায়গার থেকে যদি আরেকটা জায়গায় ছড়িয়ে যায়, পুরো নেটওয়ার্কটা তো ব্রেক করে যাবে। সাগর দত্তে যখন এক এক করে নামগুলো সামনে আসছে, মানে আসবে আর কি, যে নামগুলো তারা শুনতে চাইছিলেন, সেই সময় হয়তো যারা সিঁদুরে মেঘ দেখছিলেন তাদের মনে হচ্ছিল এই বেলা থামিয়ে দিন, নইলে তো মুশকিল। সেই সময় সাগর দত্তের কনফারেন্স রুমে বহিরাগতরা ঢুকে পড়ে হামলা চালায়। প্রতিবাদের মাসুল কি সেটা কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা হলো? প্রথম রাতেই বেড়াল মারার চেষ্টা। এই একই রকম চেষ্টা কি ওই আরজি করে 14ই আগস্ট রাতেও হয়েছিল? বুঝিয়ে দেওয়া এই প্রতিবাদ এখানেই থামাও। থেমেছে? তিলোত্তমার মৃত্যুর পর থেকে যে সন্দেহটা চতুর্দিকে দানা বেঁধেছে, যে একটা মেডিকেল র্যাকেট কাজ করছে, একটা বিরাট দুর্নীতি চক্র, সেই সন্দেহটা তাহলে অমূলক নয়। মানে যারা এইভাবে ঢুকে হামলা ঠামলা চালাতে পারে তারা আর যাই হোক খুব ভালো লোক তো নন, প্রতিবাদী তো নন। প্রতিবাদী, তারাও প্রতিবাদী। হ্যাঁ, কিসের প্রতিবাদ? না সুস্থ ব্যবস্থার প্রতিবাদ করছিলেন তারা, সত্যটা সামনে আসার প্রতিবাদ করছিলেন তারা। কিন্তু মুশকিল কি জানেন? পুলিশকে আমরা দেখেছি বেশ কিছু ক্ষেত্রে জাস্ট সেম সাইড করছে, যে জিনিসটা তাদের দিকে যাওয়ার কথা না সেদিকটা তাদের দিকে টেনে নিয়ে আসছে। এই পুলিশের মতোই মেডিকেল দুর্নীতি রেকর্ডও কি তাহলে সেম সাইড করে ফেললো? এটাই তো এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো প্রশ্নটা। কারা সব কিছু ধামাচাপা দিতে চাইছে, আর ধামাচাপা দিতে গিয়ে কারা বারবার চালে ভুল করে ফেলছে? বাইরে থেকে ওদের কলেজ কাউন্সিলের মিটিং চলছিল, ওরা সেখানে কলেজ কাউন্সিলের সঙ্গে ছাত্ররা মিটিং করছিল। বাইরে থেকে গুন্ডারা বেশ কিছু ছেলেপুলে, ওখানকার ছেলেপুলে বাইরের গুন্ডাদের নিয়েছে, ওদেরকে ঘিরে ধরে গোলমাল করছে। শোনা যাচ্ছে এই থ্রেড কালচারের মধ্যে যাদের নাম এসেছে, সেই নর্থ বেঙ্গল লবির লোকেরা তাদেরই নাকি গ্রুপ একটা, তারা বাইরের বেশ কিছু লোককে নিয়ে গিয়ে কলেজ কাউন্সিলের মিটিংয়ে হামলা করেছে। আতঙ্কে মানে চেঁচামেচি কান্নাকাটি শুরু করেছে কলেজ কাউন্সিলের মিটিংয়ের ভেতরে থাকা জুনিয়র ডাক্তাররা। এই খবরটা যখন এই ডাক্তারদের সংগঠন পেয়েছিলেন, সে সংগঠনে সবাই আছেন, সমস্ত দল মত নির্বিশেষে সবাই আছেন, এবং সবাই যে মুহূর্তে ওই প্রায় SOS-এর মতো ওই ফোন কলটা এসছিল, তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা মুহূর্তে ওখানে গিয়ে ওদের পাশে দাঁড়াবেন এবং দেখবেন কতজন কত দুষ্কৃতী থাকতে পারে। আর তাদের প্রতিবাদ, তাদের যাবতীয় অভিযোগ কার বিরুদ্ধে দেখলেন তো? উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে। এদের বিরুদ্ধেই তো কারচুপির অভিযোগ। মজাটা কি জানেন? ওই লবির 2 সদস্য বলে পরিচিত অভিক দে আর বিরূপাক্ষ বিশ্বাস, একদিনে বারবার এদের নাম বলতে হয়েছে। তারা যে এত বিখ্যাত হয়ে যাবেন তারা নিজেরাও ভাবতে পারেননি, এবং তাদের আজ স্বাস্থ্য দপ্তর সাসপেন্ড করেছে। কী কারণে সাসপেনশন? স্বাস্থ্য দপ্তর খোলসা করেনি, কিন্তু দুজনের বিরুদ্ধে তো অভিযোগ কম নেই। চাপ দিয়ে নম্বর বাড়ানো থেকে শুরু করে ডাক্তারি পড়ুয়াদের ফোন করে হুমকি দেওয়ার মতো অভিযোগ আছে, আরও আছে। এগুলোও যেমন আমরা বলেছিলাম, তেমন বাকিগুলো আমরাই বলেছিলাম। এবং ঘটনাচক্রে আমার ধারণা আমাদের সব অভিযোগগুলোকে কীরকম এই স্বাস্থ্য দপ্তর, পুলিশ, এরাই সব সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, তাই না? এই দুজনই তো তিলোত্তমার মৃত্যুর পর আরজি করের সেমিনার রুমে ছিলেন বলে IMA এবং আন্দোলনকারী চিকিৎসকরা আমাদের কাছে অভিযোগ করেছিলেন। এই অভিযোগের চাপ কি তাহলে শেষ পর্যন্ত সহ্য করতে পারলো না স্বাস্থ্য দপ্তর? একদিনে তারা কি রিয়েলাইজ করতে পারছেন যে এদের বয়ে বেড়ানোটা কোথাও গিয়ে একটু চাপের হয়ে যাচ্ছে? জানেন তো, অফলোডিং বলে একটা জিনিস আছে, যখন জাহাজ কোথাও গিয়ে প্রচণ্ড টার্বুলেন্সের মধ্যে পড়ে, মনে হয় যে ডুবে যেতে পারে আর কি, তখন জলের মধ্যে ফেলে দেয়, ভার কমায়। এদেরও কি এখন অফলোডিং করানোর দরকার পড়ছে? কিন্তু সাসপেনশনে কি চাপ কমবে? দুজনকে ঝেড়ে ফেলে দিলে যাবতীয় কিছু লোকে ভুলে যাবে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে কিছু কথা আজ বলতেই হবে, জানেন তো, যে কথাগুলো সিরিয়াসলি বলছি, না বললেই না।
দেখুন, শিক্ষক দিবস উপলক্ষে আজ কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় একটা গাছের ছবি পোস্ট করেছে, যার শাখা প্রশাখা, পাতার জায়গায় সারি সারি বই, ক্যাপশন শিক্ষা আনে আলো। পশ্চিমবঙ্গ পুলিশও শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছে তারা, মানে সেখানে বইয়ের শাড়ির গায়ে একটা সাদা সিঁড়ি ঠেকানো রয়েছে, মানে শিক্ষাই সাফল্যের সিঁড়ি। আর নাগরিকরা শিক্ষক দিবসের যে পোস্ট করেছেন তাতে সিঁড়ির বদলে তো শিরদাঁড়ার প্রাধান্য বেশি। বার্তা তো দুটো, এক, মানুষ বুঝিয়ে দিচ্ছে যে তাদের শিরদাঁড়া আছে এবং কারো কারো নেই। এবার কারা তারা যাদের নেই বুঝতে অসুবিধা হওয়ার কথা না, মানুষের কমন টার্গেট এখন পুলিশ। প্রথম দিন থেকেই আমাদের মনে হচ্ছে পুলিশ যা বলছে তার বাইরেও মানুষের অনেক কিছু জানার অধিকার আছে, তাই প্রশ্ন করা অথবা প্রশ্ন তোলাটা খুব দরকার। এবং TV9 বাংলা অন্তত ভিত্তিহীন কোনো প্রশ্ন এখন অবধি তোলেনি। এটা একটাই কারণ, আমাদের তো সত্যিটা জানাই উদ্দেশ্য না, কারোর ভাবমূর্তি নষ্ট করার কোনো উদ্দেশ্য আমাদের নেই, পুলিশের তো নেই, কারণ আমরা নিজেরা জানি পুলিশের ভাবমূর্তিটা ঠিক থাকাটা আপনার আমার জন্য সবথেকে বেশি জরুরি। কিন্তু মুশকিল কি জানেন, পুলিশ যদি নিজেই নিজের ভাবমূর্তিটা ওই বামিয়ানের বুদ্ধ মূর্তির মতো ভেঙে ফেলার উদ্যোগ নেয়, তাহলে আমি আপনি কি করব? এই খবর দেখাবো না? তিলোত্তমার বাবা মা কালকে যা বলেছেন ওই সাংবাদিক সম্মেলনে বসে, ওই আন্দোলনে সামিল হতে এসে, সেটা তো ওর থেকে বিস্ফোরক অভিযোগ জাস্ট হয় না। এর আগে আমরা এই অভিযোগটা শুনেছিলাম, কালকেও আপনাদের দেখিয়েছিলাম। এই অভিযোগটা প্রথম করেছিলেন সুবর্ণ গোস্বামী, ডাক্তার সংগঠনের নেতা। তিনি বেরিয়ে এসে বলেছিলেন তিলোত্তমার বাড়ির থেকে কোথাও গিয়ে তাদের টাকা দেওয়া ও প্রস্তাব দেওয়া হয়েছে পুরো জিনিসটাকে ধামাচাপা দিতে। আর কালকে যেটা দেখলাম সেখানে বাবা মা পরিষ্কার বলে দিলেন, নাম করে বললেন পুলিশের কোন কর্তা তাদের আলাদা করে ডেকে টাকা অফার করেন। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরে একটা গণিতের ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছি, মিথ্যাচার করছি। কারণটা কি? যেদিন আমি ইংরেজিতে পরিবারের সাথে দেখা করতে গেছিলাম, দেখা করে এসে বাইরে আমি এই কথাটা বলেছিলাম, সেদিন তার বাবা মা আমাকে বলেছিল কথা, যখন মেয়েটার দেহ আছে পড়ে ঘরের মধ্যে, সেই অবস্থাতে বলেছিল পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে যে আপনার টাকা দিচ্ছি, টাকা নিন, এটা নিয়ে বেশি দূর এগিয়ে না, আমাদেরকে যা করার করতে দিন। দেখুন, এই অভিযোগটা শোনার পরেই কতগুলো প্রশ্ন তো আমাদের মনের মধ্যে খচখচ করতে শুরু করেছিল। এবং সত্যি কথা বলতে কি প্রশ্নগুলো ছিল, এই একদম ডেফিনিট একটা অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ, সেই প্রশ্নগুলোকে অনেক বেশি জাগিয়ে তুলেছিল। এবার খেয়াল করে দেখুন, যে অভিযোগটা তিলোত্তমার বাবা মা করলেন, তাদের ঘিরে তখন অসংখ্য মানুষ, অসংখ্য টিভি ক্যামেরা, লাইভ সম্প্রচার হচ্ছিল। তাদের বক্তব্য নিয়ে অন্য কিছু ভাবা, অন্য কিছু বোঝার কোনো অবকাশ নেই। ক্যামেরা সাক্ষী, অসংখ্য মানুষ যারা শুনেছেন তারা সাক্ষী, এত সাক্ষী কোর্ট ভর্তি হয়ে যাবে। দেখুন, এর পরেই যে জিনিসটা আমরা দেখলাম, মানে প্রশ্নগুলো বলে নিই অবশ্য, যে প্রশ্নগুলো তো উঠে যাওয়াটা খুব স্বাভাবিক ছিল, যে এই টাকা অফার যদি সত্যিই করা হয়ে থাকে পুলিশ কেন করলো? টাকা অফার করা পুলিশের কাজ নাকি? এটা কোনো ক্ষতিপূরণ না। ধর্ষণের ক্ষেত্রে আমরা দেখেছি সরকার থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়, এক্ষেত্রে কাকে দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, এবং এমন সময় দেওয়া হচ্ছে যখন মৃতদেহ সৎকার পর্যন্ত হয়নি। কেন? সঞ্জয় রায় ধরা পড়ছে, তারপর তো তাই দেখেছিলাম। সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য পুলিশ টাকা অফার করবে কেন? একজন সিভিক ভলেন্টিয়ার বলে। অঙ্কগুলো মিলছিল না। কাউকে, অন্য কেউ যদি থাকে তাকে বাঁচানোর জন্য টাকা অফার করবে, কে টাকা, কার টাকা? পুলিশ। মিলছিল না। এবার তারপর যেটা দেখলাম, তখন মনে হচ্ছিল যে আমরা ইদানিংকালে যতগুলো এরকম বিষয় দেখেছি না, তার মধ্যে বেশ উলট পুরাণ হচ্ছে এই কেসটায়, জানেন তো। মানে তিলোত্তমার মৃত্যুর ঘটনা সামনে আসার পর থেকে কোথাও গিয়ে বিভিন্ন অভিযোগ যা যা শোনা গেছে, কোনোটাকে সাজানো বা মিথ্যে বলে প্রতিপন্ন করার চেষ্টা হয়নি।
আমরা প্রথম কি দেখেছিলাম, এটার একটা অন্যথা, সেটা হচ্ছে যখন আপনাদের আমরা শুনিয়েছিলাম ওই যখন অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে বাবা মার ফোনের কথোপকথন, তারপর একটা তৃণমূলের তরফ থেকেই তখন সেগুলো কিছু ভিডিও দিয়ে অডিও বার্তা দিয়ে শোনানো হয়েছিল যে বাবা মা বলছেন এরকম কিছু হয়নি, তারা এটা বলেননি, তাদের গলা নয়। হবে এবারও প্রথমে কুণাল ঘোষ তিনি একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করলেন, ওই বাবা মায়ের ভিডিও। তারপর সেটা দুই মন্ত্রী ব্রাত্য বসু আর শশী পাঁজা সাংবাদিক সম্মেলন করে আমাদের শোনালেন, এবং তারপর পুলিশও সেটাই বলেছে, যেখানে বাবা মা বলছেন, তিলোত্তমার বাবা মা বলছেন তাদের কোনো টাকা অফার করা হয়নি। দেখুন, আমরা সন্দেশখালী বা অন্যান্য ক্ষেত্রগুলোতে সবসময় একটা উল্টো ভিডিও আমরা পেয়েছিলাম, যেখানে ঘটনাটা সাজানো ছিল। এখানে নিজেরাই নিজেদের সাজানো বলছেন, কারণ তিলোত্তমার বাবা মা কালকে বলেছিলেন তাদের অফার করা হয়েছে। তাদের যে ভিডিওটা শাসক দল প্রথমে, তারপর মন্ত্রীরা অর্থাৎ প্রশাসন সরকার এবং তারপর পুলিশ সামনে আনছে, সেখানে তারাই নিজেদের কন্ট্রাডিক্ট করছেন, নিজেদের উল্টো কথা বলছেন, তাদের কোনো টাকা অফার করা হয়নি। কেন নিজেদের কেন তারা এরকমভাবে মিথ্যে কথা বলেছেন বা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন কেন? এই প্রশ্নটা তখন থেকেই মনের মধ্যে খচখচ করছিল। প্রচার হচ্ছে বিভিন্ন জায়গাতে পুলিশ প্রশাসন থেকে নাকি আপনাদের কোনো আর্থিক টাকা নিয়ে এসে দিয়ে ধামাচাপা, এইটাই তো হচ্ছে টিভিতে কিভাবে বলবো আপনার এই আমাদের এই সম্মেলনের কথা বলার কোনো দরকারই কি আছে, কোনো ঘটনাই ঘটেনি। ছি ছি ছি, আমরা কাউকে কিছুই বলিনি। তাহলে এটা পুরো সম্পূর্ণ একদম মিথ্যা গল্প, মিথ্যা গল্প বানিয়ে একটা কিছু করেছে। আমরা বিচার চাইছি, যারা আমাদের সহযোগিতা করবে তারা আমাদের যারা ন্যায় পায়, ন্যায় বিচার পায়, সেই ব্যবস্থা করুন। আমাদের মিথ্যা প্রচার তাদের নিজেদের প্রচারের জন্য। সত্য মিথ্যা মা বাবা তাদেরকে এইভাবে তো বিব্রত করা যায় না। তারা এমনিও শোকাহত রয়েছেন এবং অত্যন্ত কঠিন অবস্থায়, খুব দুঃখে আমরা সকলেই রয়েছি। এখানে কাদের থাকার কথা ছিল না, সেটা হচ্ছে রাজনীতি করার জায়গাটা, এই রাজনীতিটা হওয়ার কথা ছিল। তা আমরা একটাই খুব বিনম্রভাবে বলার চেষ্টা করছি যে মা বাবার উপরে কোনো রাজনৈতিক দল যেন চাপাচাপি না করে, কোনো রাজনৈতিক ফায়দা যে দলগুলো নেয় এবং তারা একটি বডি, ডেড বডি পেলে এই ভালচার পলিটিক্স করেছেন, যারা একটা লাশ পেলে সেটাকে নিয়ে রাজনীতি আরম্ভ করেছেন, একটা মৃত্যু হলেই আর রাজনীতি, এইখানে কিন্তু সেই জায়গাটা নয়। দেখুন, মন্ত্রী শশী পাঁজা যে কথাটা বললেন যে কোনো রাজনৈতিক দল তার বাবা মার ওপর প্রেশার করেনি, তো ঠিক হতে পারে। রাজনীতিকদের কর্মপদ্ধতিটা সঠিক বোঝেন, জানেন তো, সেই জন্য আমরা সঙ্গে সঙ্গে ঠিক করি যে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাওয়াটাই ভালো। আমরা তিলোত্তমার পরিবারের সাথে যোগাযোগ করি সরাসরি, কারণ তাদের মুখ থেকে ঘোড়ার মুখের ব্যাপার, তারা নিজেরাই নিজেদের কন্ট্রাডিক্ট করছেন, কোন পরিস্থিতিতে করছেন। যখন শাসক দলের তরফ থেকে বা সরকারের তরফ থেকে তাদের বক্তব্য শোনানো হচ্ছে, তখন আমরা ধরে নিচ্ছি সেটা সত্যি কথা, তারাই বলেছেন, তারাই নিজেদের কেন উল্টো এরকম বক্তব্যগুলো দিচ্ছেন। এটা বলার বেস্ট লোক তারাই এই বিভ্রান্তিটা প্রকাশ করে দিতে পারেন কেন হচ্ছে, কেউ তাদের ওপর সত্যিই চাপ সৃষ্টি করেছে কিনা। ওনারা এটাও বলছেন মিতার মা যে হচ্ছে যে পুলিশের একজন পদাধিকারী তিনি এসে ওনাদেরকে নাকি টাকা পয়সা অফার করেছিলেন, যেটা শুনে আমরা তাজ্জব বনে গেলাম যে সত্যি যদি ধামাচাপা দেবার না থাকে তাহলে হচ্ছে যে টাকা পয়সা অফার পুলিশের, সেটা ওনার মিতার মা বলেছেন আমাদের। ওই সময় তখন মিতার সৎকারও হয়নি, সেই সময়টাতে নাকি ওনাকে ডেকে ওনাদের অফার করা হয়েছে। 11 তারিখ সুবর্ণ গোস্বামী এসেছিলেন স্যার, উনি বাইরে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলনে আমার ওয়াইফ, আমি সুবর্ণ স্যারকে বলে দিয়েছিলাম যে এটা কষ্ট পেয়েছি যে টাকাটা দিতে চেয়েছেন, হ্যাঁ, তো উনি এসে বাইরে বলে দিয়েছিলেন, সাংবাদিকদের এই ব্যাপারটা বলেছিলেন। এবং সেদিন রাত্রিবেলায় একজন এসে আমাদের কাছে এই ভিডিওটা করে নিয়ে যায়, যে আমরা কিছু বলিনি, এটা বলতে চাপ দেওয়া হয়েছিল আমাদের।
পুলিশের তরফ থেকেই চাপ দেওয়া হয়েছিল যে এটা পুলিশি তদন্ত, আমাদের তদন্ত স্বার্থে মানে তদন্ত হবে না, তদন্ত ক্ষতি হবে, এই জিনিসটা বললে তাই তোমরা বলো, আমরা বলিনি এইভাবে, আমরা বলতে বাধ্য হয়েছি, চাপে পরে বাধ্য, তখন আমাদের এইভাবে চাপ দেওয়া হচ্ছে, আমরা বাধ্য হয়ে বলেছি আমরা এই কথা, যে এই ভিডিওটা করে এবং সেটা দিয়ে রাজনীতি দলের কাছে কি করে গেল আমরা এটাই। তাহলে কি অভিযোগ হাতে এলো? চাপ দিয়ে বলানো হয়েছে যে তাদের এই টাকার, তারা ভুল বলেছেন, তারা এটা বলেননি, তাদের জোর করে তাদের দিয়ে এই কথাগুলো বলানো হয়েছে, এটা যদি না বলেন তাহলে তদন্ত ব্যাহত হবে। কারা বলেছেন? নির্যাতিতার বাবা মায়ের প্রশ্ন বা বক্তব্য যারা বলেছেন অর্থাৎ পুলিশ, তারা তো বক্তব্যটা রেকর্ড করিয়েছিলেন, সেই ভিডিওটা রাজনৈতিক দলের কাছে গেল কি করে? দেখুন, পুলিশ তারা যে নথিপত্র যে পাচ্ছে আর কি, সেটাতেই শাসক দলের অ্যাক্সেস থাকে নাকি? এই উত্তরটা কিন্তু শাসক দলকে দিতে হবে, কারণ সবার আগে শাসক দলই এই ভিডিওটা প্রকাশ্যে এনেছে। কুণাল ঘোষ অবশ্য আরেকটা প্রশ্ন করেছেন, নির্যাতিতার বাবা মা এই টাকা অফারের অভিযোগ কি কেন্দ্রীয় এজেন্সি সিবিআইকে বলেছেন? না বলে থাকলে সাংবাদিক বৈঠকে বলছেন কেন? দেখুন, এই নিয়ে কি বলেছেন, কে কার কাছ থেকে বলেছেন আমরা শুনিনি, আমরা অপেক্ষায় আছি যে এরপরে সুপ্রিম কোর্টে যেদিন শুনানি হবে সেদিন নিশ্চয়ই এই সমস্ত ব্যাপারগুলো আমরা পরিষ্কার বুঝতে পারবো। তবে মাঝখান থেকে দু তিনটে জিনিস জানেন তো, ওই বললাম এই কেউ কেউ খালি নিজেদের দিকে কেন বিষয়গুলো টেনে আনছে, এটা জাস্ট বুঝে উঠতে পারছি না। আর এর ফাঁকে কিছু কিছু জিনিস আমরা আবার ঠেলেও দিচ্ছি জানেন তো। এই প্রথম থেকে একটাই অভিযোগ শুনে আসছিলাম, ওখানে গিয়ে ডাক্তারদের রেস্ট রুমটা ভাঙা আর্জি করে আর বাথরুমটা ভাঙা নিয়ে। আজকেও আমরা আবার একটা জিনিস ঠেলে দেওয়ার সুযোগ পেয়ে গেছি। আমরা দেখিয়ে দিয়েছি সেই কাগজটা, আপনাদের সামনেও দেখাচ্ছি, সারাদিন ধরে দেখিয়েছি যে এই কাগজটায় কোথাও গিয়ে স্বাস্থ্য দপ্তরও তারাও জানতেন যে এই ভাঙাচোরার নির্দেশ দেওয়া হচ্ছে, এবং লাস্টে তাতে সই ছিল প্রিন্সিপালে অর্থাৎ সন্দীপ ঘোষের। এবার স্বাস্থ্য দপ্তর এখন তড়িঘড়ি আমাদের বলেছে যে এই গোটা ব্যাপারটায় তারা একটা জেনেরিক অর্ডার ছিল যে গোটা হাসপাতালেরই এই সমস্ত যে পরিমার্জনার ব্যবস্থা করার কথা ছিল, সেখানটার থেকে পরবর্তী ক্ষেত্রে আবার একটা কমিটি গড়ে শুধু ওই রেস্টরুম আর ওই বাথরুমটাকে ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন একমাত্র সন্দীপ ঘোষ। অর্থাৎ ঘুরে ফিরে দেখুন, একটা জায়গা খুব পরিষ্কার, কে কার দিকে ঠেলছেন আর কে নিজের দিকে টেনে আনছেন সেটা আমরা জানি না। কিন্তু তৃণমূলের সব থেকে বড় অস্বস্তির জায়গা ছিল এই সন্দীপ ঘোষ, কারণ তাকে ওই যেদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পুনর্বহাল করার, তিনি পদত্যাগ করার পরই সেই দিন থেকে যে বিষয়টায় তৃণমূল আম জনতার সঙ্গে ছিল, সেখান থেকে গোটা বিষয়টা তাদের দিকে ঘুরতে শুরু করে। আর সেই সন্দীপ ঘোষই কিন্তু তাদের অস্বস্তি এই পরের পর বাড়িয়ে চলেছে। এই সোজাসাপটা বিষয়টা আমরা বুঝতে পারছি। এবার বাকিটা তো ওই বললাম প্রমাণ সাপেক্ষ, এবং তার জন্য তিলোত্তমা 1 মাস, একটা মাস তাৎপর্যপূর্ণ শব্দ, তারপর অন্তত খানিকটা সুবিচার পান কিনা, অন্তত সুবিচার পাওয়ার আশা দেখতে পান কিনা, তার জন্য তো 9 তারিখের অপেক্ষা। কো পাওয়ার্ড বাই আনমোল। যখন খেলা জমবে, আনমোল মারি প্লাসই জিতবে।